নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, আমরা কেন সকলেই বলি, সবাই বলি, বারবার বলি যে সানরাইজ সেক্টরে যে সেক্টরগুলিতে রিসেন্টলি একটা ভালো স্কোপ আছে, ভালো প্রসপেক্টাস আছে, সেই স্টকগুলোতে ইনভেস্ট করুন। সবসময় সানরাইজ সেক্টরে আপনাকে ইনভেস্টেড থাকতে হবে। তো সেক্ষেত্রে সোলার এনার্জি, আমাদের যে রিনিউয়েবল এনার্জি যে একটা সেক্টর, তাহলে সোলারটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর। এই সোলার এনার্জি একটা সানরাইজ সেক্টর। এর মধ্যে কিছু কিছু স্টক আছে, যেমন ধরুন এমভি ফটোভোল্টিক। এমভি ফটোভোল্টিক দারুণ তার রেজাল্ট, আমি বলবো। তারপর ধরুন ওয়ারি এনার্জিস, বা অনেকেই টাটা পাওয়ার বা আদানি গ্রিন, এসব স্টকের কথা বলেন। এগুলি একটি সানরাইজ সেক্টরের স্টক। তো চলুন দেখি। এবার এই সোলার ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে, উইন্ডটা আজকে বলছি না, আজকে সোলারটাই বলছি। সোলারের ক্ষেত্রে কী হয় দেখুন, সোলার চেনটা কীভাবে তৈরি হয় সেটা জানাটা বড়ই জরুরি। সোলার যে ইলেকট্রিসিটি তৈরি হয় তার অনেকগুলি ধাপ আছে। যদি বলি সংক্ষেপে, ধরুন আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি যে কোয়ার্টজ পাথর থেকে, মানে আপনি বালি বলতে পারবেন না, কোয়ার্টজ থেকে সিলিকন, উচ্চ ভালো ভালো মানের সিলিকন তৈরি করা হয়, এবং সিলিকনকে গলিয়ে সিলিকনের একটা আপনার চারকোনা বা সিলিন্ডার টাইপের একটা মোল্ড তৈরি করা হয়, যাকে ইনগট বলা হয়। ইনগট, বুঝতে পারলেন? আর কোয়ার্টজ থেকে সিলিকন নেওয়া হচ্ছে, সিলিকন সেলগুলোকে যাকে ভালো করে গলিয়ে ইনগট তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এবার ওকে ইনগটকে স্লাইস করা হবে আপনার অ্যাকর্ডিং টু আপনার চাহিদা। ইনগটকে স্লাইস করে করে আপনাকে ছোটো ছোটো পাতে কাটা হচ্ছে, ছোটো ছোটো পাতলা পাতলা পাত বানানো হবে ইনগটকে কেটে। হ্যাঁ, সেইগুলোকে বলা হয় ওয়েফার। এই ওয়েফার তৈরি, বুঝতে পারলেন? তাহলে সিলিকনকে, কোয়ার্টজ থেকে সিলিকন নিলেন, অনেকগুলো সিলিকনকে গলিয়ে একটা বড় মোল্ড তৈরি করলেন, ইনগট। ইনগটকে আপনার পছন্দ মতো কেটে, সাইজ করে কেটে, পাতলা পাতলা করে কেটে আপনি তৈরি করলেন ওয়েফার। এই ওয়েফারগুলি কিন্তু বিদ্যুৎ উৎপাদন করবে, এটা মনে রাখবেন। এই ওয়েফারগুলি বিদ্যুৎ উৎপাদন করবে। এই ওয়েফারগুলির সঙ্গে এবার দেখুন, ওয়েফার তৈরি হয়ে গেল। এবার ওয়েফারের সঙ্গে আপনি ওয়েফার তো বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কিন্তু বিদ্যুৎ তো জানেন দুরকম লাগে, নেগেটিভ আর পজিটিভ। বোরন এবং ফসফরাস তাতে অ্যাড করতে হবে। বোরন এবং ফসফরাস অ্যাড করে পজিটিভ এবং নেগেটিভ কারেন্ট তৈরি করা হবে। বোরন ফসফরাস দুটো আলাদা আধান তৈরি করা হলো। এবার ওর সঙ্গে এমন কিছু প্রলেপ দেওয়া হলো যাতে বেশি আলো শোষিতও না হয় আর বেশি আলো প্রতিফলিতও না হয়। ঠিক আছে, এই যে টোটাল সিস্টেম, এই সিস্টেমে ওয়েফার থেকে এই সিস্টেম বানানোটাকে বলা হচ্ছে সোলার সেল তৈরি করা। কোয়ার্টজ থেকে আপনি সিলিকন নিলেন, ভালো মানের সিলিকনগুলোকে গলিয়ে মোল্ড তৈরি করলেন, ইনগটকে স্লাইস করে, পাতলা পাতলা করে স্লাইস করে আপনি কি তৈরি করলেন? ওয়েফার। বেশ, ওয়েফারের সঙ্গে কি লাগালেন? বোরন এবং ফসফরাস এবং বোরন লাগালেন, এবং সেখান থেকে আপনি পজিটিভ এবং নেগেটিভ আধান তৈরি করতে, ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে, এরকম দুটি আপনি পার্টিকেল তৈরি করলেন। এবার তাহলে এই এই তৈরি করার পর এতে এমন করে আপনি প্রলেপ দেবেন যাতে বেশি কোনো সূর্যরশ্মি বেশি শোষণ করতে না পারে, বেশি প্রতিফলিত করতে না পারে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে আপনার সোলার সেল তৈরি করা। এইবার কি হবে? আর কিছু না। এবার এই সোলার সেলগুলি, এবার এর নিচে আবার ধাতব পাত লাগানো হয়, অ্যালুমিনিয়ামের, রূপা। এইবার তাহলে আপনি প্রথম কথা হচ্ছে ইনগট পেয়ে গেলেন, ইনগট থেকে ওয়েফার তৈরি করলেন, ওয়েফার থেকে আপনি সোলার সেল তৈরি করলেন। এইবার এই সোলার সেলগুলিকে পরপর পরপর তামার তার দিয়ে লাগিয়ে তাকে আপনি প্রসেস করলেন, তাকে পরপর সাজালেন, উপরে একটা আবরণ দিলেন, নিচে একটা আবরণ দিলেন, যাতে আপনি হিট থেকে বাঁচাতে পারেন, যাতে আপনি আর্দ্রতা থেকে বাঁচাতে পারেন। এইভাবে একটা টোটাল
সিস্টেমে আপনি একটা সোলার মডিউল তৈরি করলেন। এই সোলার মডিউল তৈরি করাটাই কিন্তু আমাদের বেশিরভাগ কোম্পানিগুলি সোলার মডিউল তৈরি করে, এবং সোলার সেলও তারা সোলার সেলের ফাংশনটা বানায়। এই কাজগুলি করে মূলত এই আপনার ওয়ার এনার্জিজ এবং কি বলে আপনার ফটোভোল্টাইক, আপনার এমই ফটোভোল্টাইক। দেখুন এখানে টপকন বলে একটি টেকনোলজি, যেটা লেটেস্ট টেকনোলজি, টপকন টেকনোলজি। এই এমভি এই পুরোপুরি টপকন টেকনোলজিটা ব্যবহার করে। এতে কি হয়, এই টেকনোলজিটা এতই অ্যাডভান্সড, মানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড যে টেকনোলজিগুলি লেটেস্ট টেকনোলজি চলছে তার মধ্যে এই টপকন একটি লেটেস্ট টেকনোলজি। এতে কি হয়, এই টেকনোলজিটা এমনই যাতে আপনার সূর্যরশ্মির ম্যাক্সিমামটাকে সে ইউটিলাইজ করে, মানে আমি সংক্ষেপে বলছি, এবং এতে প্রায় 23-26% ইলেকট্রিসিটি বেশি উৎপাদন হয়। এটি তারা করে। এবার যদি এটা হচ্ছে মূল, মানে এটা হচ্ছে আপনার মূল আপনার স্ট্রাকচার, আপনার সোলার ইলেকট্রিসিটির ক্ষেত্রে মূল স্ট্রাকচার। আপনি সিলিকন থেকে ইনগট করলেন, ইনগটকে স্লাইস করে ওয়েফার বানালেন, ওয়েফারকে আপনি পজিটিভ নেগেটিভের ত্বরান্বিত করার জন্য ব্যবস্থা করে আপনি সোলার সেল বানালেন, সোলার সেলগুলিকে অ্যাসেম্বল করে টপকন পদ্ধতিতে আপনি সোলার মডিউল বানালেন। এই সোলার মডিউল আপনাকে ইলেকট্রিসিটি দেবে। এভাবে আপনি বিভিন্নভাবে আপনি, তো এই ক্ষেত্রে যে বিভিন্ন কোম্পানিগুলি কাজ করে সেই কোম্পানিগুলির মধ্যে এবার দেখুন এই সোলারটা বেশি প্রচলিত কেন, তার কারণটা হচ্ছে দেখুন প্রতি মুহূর্তে ইন্ডিয়ার ক্ষেত্রে ইলেকট্রিসিটির কনজাম্পশন প্রচুর হারে বাড়ছে, প্রচুর। কেন বাড়ছে বুঝতে পারছেন, মানুষের তো চাহিদা বাড়ছেই, মানুষের চাহিদা বাড়ছেই। তারপরে আপনার অপ্রচলিত শক্তির ক্ষেত্রে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে অনেকে ইলেকট্রিসিটি বিল বাজাতে চাইছেন, যদিও সেটা ব্যাপকভাবে এখনো চালু হয়নি। কিন্তু অনেক অনেক কোম্পানিগুলো দেখবেন, বিভিন্ন হোটেলগুলি বা বিভিন্ন অনেক ইন্ডাস্ট্রিগুলিও কিন্তু নিজেরা কিন্তু এই সোলার মডিউল তারা প্রতিস্থাপন করছে, এবং তাদের যে ব্যাপক অর্ডারগুলি তারা কিন্তু এই এমভি বা আপনার এই যে আপনার যে বলছিলাম ওয়ারি বা টাটা পাওয়ার, এটা কিন্তু পাচ্ছে। তার ফলে এদের ডিমান্ডটা কিন্তু হাই। এরপরে দেখুন সরকারি, আমি একটা বলবো সরকারি স্কিম বলবো, সরকারি স্কিমেরও ব্যাপার আছে। যেমন ধরুন পিএম কুসুম, পিএম সূর্যঘর যোজনা, এইগুলির ফলে একটা ব্যাপক ডিমান্ড কিন্তু এই কোম্পানিগুলি আছে। এই ডিমান্ডগুলির ফলে কি হয়েছে জানেন তো, এদের যে গ্রোথ দেখবেন, এদের এই গ্রোথগুলি কিন্তু অসম্ভব। মানে এই গ্রোথগুলি মানে আপনি যদি মনে করেন লং রানে চলবে এই গ্রোথ, আমার কিন্তু মনে হয় না লং রানে এই গ্রোথ চলবে। যেমন আমি বলি আপনাকে, ফটোভোল্টাইকে যদি আপনি দেখেন, এমভি এমভি চার্ট ভালো, কোম্পানি ভালো, সব ভালো, ঠিক আছে। এমভি ফটোভোল্টাইকে আমি বলি, এটির মার্কেট ক্যাপ মোটামুটি 30,889 কোটি। পি রেশিও, ওর যা গ্রোথ সেই তুলনায় পি রেশিও আপনার 18.90-র কাছাকাছি পি। ফরওয়ার্ড পি তো আরো কম, মানে সত্যি আকর্ষণীয় পি রেজাল্ট। আরওসি 45, আরওই 51। আপনার এবার বলবেন যে আরওসি 45, আরওই 51, তাহলে আপনার কি করে আপনার ডেপ্ট ইকুইটি বেশি? ডেপ্ট ইকুইটি বেশি নয়, ডেপ্ট ইকুইটি আপনার 0.1, আদার্স ইনকাম প্রচুর। তো আর এবিটটা মার্জিন জানেন, এবিটটা মার্জিন 35%। এবার এই যে ধরুন এই হ্যাঁ আমি বলি, সেটা পরে বলছি। এবার ধরুন ওয়ারি এনার্জি, আপনি যদি ওয়ারি এনার্জি দেখেন, তাহলে ওয়ারি এনার্জিরও মার্কেট ক্যাপ 81,000 কোটি টাকার মতো, এই 81-82 মতো। এরও পি কিন্তু 20-21 মতো। আপনার ফিউচার পি তো আরো প্রজেক্টের পি তো আরো 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 কম, মানে আপনি যদি প্রজেক্ট করেন অ্যাকর্ডিং টু গ্রোথ আরো কম। আরওসি 38, আরওই 32, খুব আকর্ষণীয়। এরও ডেপ্ট ইকুইটি ওই 0.2 মতো। এরও যদি দেখেন লাস্ট 1 বছর যদি দেখেন, এরও কিন্তু এই সেলস গ্রোথ 84%, সব 84%, 90%, 100% করে সেলস গ্রোথ। আর সেই হারে আপনার এবিটটা মার্জিন
এবার ধরুন এটা কেন হচ্ছে, কেন হওয়ার কারণটা হচ্ছে এদের একটা পিএলআই স্কিম সরকারের একটা পলিসি আছে। এই পলিসিটা হচ্ছে চাইনিজ ডাম্পিং থেকে বাঁচতে গেলে, চাইনিজ ডাম্পিংকে বাঁচানোর জন্য এদেরকে সরকার থেকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তার ফলে এদের সরাসরি চাইনিজ কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না এবং সরকারি সাহায্য এরা পাচ্ছে, পিএলআই স্কিমে পাচ্ছে, লোনের ক্ষেত্রে পাচ্ছে, আপনার এক্সপেনশনের ক্ষেত্রে পাচ্ছে, ট্যাক্সের ক্ষেত্রে পাচ্ছে, সব ক্ষেত্রে তারা একটা ব্যাপক সুবিধা পাচ্ছে। তার ফলে তাদের গ্রোথ দারুণ। কিন্তু সমস্যা কি জানেন তো, সমস্যা হচ্ছে সরকার তো সদা পরিবর্তনশীল। আজকে ভালো, আমি বলছি না কোম্পানিগুলি খারাপ, কোম্পানিগুলি সত্যিই খুব ভালো, সত্যি ভালো। কিন্তু এই যে আপনাকে বললাম যে এই যে কোয়ার্টজ থেকে বানিয়ে এই যে আপনি সিলিকন তৈরি করছেন, সিলিকন থেকে ওয়েফার্স তৈরি করছেন, এইগুলি কিন্তু ইন্ডিয়া একটাও প্রডিউস করে না। এই যে আপনার কাঁচামালগুলো, এই যে আপনার ওয়েফার্সগুলো বা ইনগটগুলো বা সোলার সেলসগুলো, এরা বেশিরভাগই কিন্তু এই যে মেটেরিয়ালসগুলো আসে চায়না থেকে অথবা অন্যান্য কোনো দেশ থেকে। তাহলে এদের যে মেন যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালসের আমদানি কিন্তু এটা কিন্তু পুরো আমদানি ভিত্তিক। এটা কিন্তু মেন উপাদানটা নিজে তৈরি করতে পারে না। এরপর যদি ধরুন কোনোদিন কোনো সরকারের পলিসি চেঞ্জ হয় বা সরকার চেঞ্জ হয় বা ওই পলিসি চেঞ্জ হয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়, তাহলে কিন্তু এই ছোট ছোট কোম্পানিগুলিকে কিন্তু কম্পিটিশনে টিকতে পারবে না। এরপরে এদের এদের উপর মাথার উপর কারা আছে বলুন তো? বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি আছে। রিলায়েন্স পাওয়ার, আদানি গ্রিন, টাটা পাওয়ার, এক একটা জায়ান্ট কোম্পানি। বুঝতে পারছেন তো? যদি কোনো বড় কোনো ব্লো আসে না, তো টাটা সামলে নেবে, আদানি সামলে নেবে, রিলায়েন্স সামলে নেবে, কিন্তু এমভি পারবে না। তো আমি বলছি না যে স্টকগুলি খারাপ, স্টকগুলি ভালো, সব দিক থেকে ভালো। ওয়ারিও আমার খুব প্রিয় একটি স্টক, এমভিও খুব প্রিয় একটি স্টক, রেজাল্টও খুব ভালো। আমি প্রথম থেকে বলে আসি, আবার বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং আমার এই স্টকগুলি শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, এটি কোনোভাবেই কাউকে ডিসকারেজ করা বা ইনভেস্টমেন্টের জন্য এনকারেজ করার জন্য নয়। আমি শুধু বিষয়টি কীভাবে আপনি দেখবেন সেটা বোঝানোর জন্য এগুলো বলি। আমার এই বলা স্টকগুলি কোনো মতেই কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। সুতরাং আপনি ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যদি ইনভেস্ট করতাম এই স্টকগুলিতে, আমি কিন্তু আরও দু একটা কোয়ার্টার দেখতাম, দেখার পরে আমার কোনো ব্যক্তিগত ইনভেস্টমেন্ট এতে নেই। এই হচ্ছে আপনার সোলারের ক্ষেত্রে এই একটা খুব ভালো একটি স্কোপও যেমন আছে, সূর্যঘর বা পিএম কুসুম, সেরকম একটা পলিসির ক্ষেত্রে যেন চেঞ্জ হলে একটা বড় রিস্কও কিন্তু আছে। এবং এদের মাথায় যে বড় বড় কোম্পানিগুলি আছে, টাটা বা আদানি বা রিলায়েন্স, তাদের সঙ্গে টেক্কা দেওয়ার বিষয়গুলো কিন্তু এই ছোটো ছোটো কোম্পানিগুলোর কাছে একটা বিরাট বড় হেডেকের কারণ বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় জানাবেন, কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।